আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম আমাদের ইকোলজি সম্পর্কে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। এখানে আমরা ডিসকাস করেছিলাম কি প্রথম ইকোলজি শব্দটা ব্যবহার করেছি সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপর আমরা জেনেছিলাম যে ইকোলজির মধ্যে কিভাবে পরাস্তরিক জীব গোষ্ঠী মানে প্রাণী উদ্ভিদ এবং মাইক্রোব বা অণুজীবরা একে অপরের সাথে সম্পর্কে থাকে, সেগুলো আমরা ডিসকাস করেছি। কেন ইকোলজি আমাদের পড়তে হবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। ইকোলজির শ্রেণী বিভাগ আমরা ডিসকাশন করেছি যে কিভাবে ক্ষুদ্র থেকে বৃহত্তম ক্ষেত্রে ইকোলজি শ্রেণী বিভাগ রয়েছে। তারপরে আমরা আলোচনা করেছিলাম যে ইকোলজির মধ্যে পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম, বায়ো এগুলো সম্পর্কে ডিসকাস করেছি। তারপর আমরা ডিসকাস করেছি যে আমাদের যে বিভিন্ন ধরনের ইকোলজি যে ভাগগুলো, মিষ্টি জলের ক্ষেত্রে বাস্তুতন্ত্র, তারপর ট্যাক্সোনমির ভিত্তিতে এবং তার অর্গানাইজেশনের ভিত্তিতে অটো ইকোলজি, সিভ ইকোলজি ডিসকাশন করেছি। তারপর এগুলো আমরা কোথায় ব্যবহার করি সেগুলো সম্পর্কে ডিসকাস করেছি, অ্যাপ্লিকেশন অফ ইকোলজি। তারপর আমরা আলোচনা করেছিলাম জলবায়ু এবং আবহাওয়া সম্পর্কে আমরা ডিসকাস। এরপর আমরা আজকে ডিসকাস করব বলেছিলাম আগে যে পরিবেশ গঠনকারী বিভিন্ন মন্ডল সম্পর্কে, যে আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরির ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মন্ডল রয়েছে সেই মন্ডলগুলো কি এবং সেগুলো কিভাবে আমাদের পরিবেশকে প্রভাবিত করেছে সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তো দেখো, আগের দিন আমরা এখানে যে বলেছিলাম সেখানে একটা জিনিস আমাদের একটু রয়ে গেছিল, সেটা আমি তোমাদের প্রথমে একটু ক্লিয়ার করে দিই। আমরা আগের দিন পড়েছিলাম যে ক্লাইমেট সম্পর্কে পড়েছিলাম। ক্লাইমেট মানে আমরা আগের দিন পড়েছিলাম জলবায়ু সম্পর্কে বলেছিলাম। আচ্ছা, মনে আছে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে কি পার্থক্য? এবার বলো দেখি, আবহাওয়া আর জলবায়ুর কি পার্থক্য বলো। আবহাওয়া হচ্ছে কোন একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট দিনের অবস্থা। এটা হচ্ছে আবহাওয়া মানে যেটা অস্থায়ী, আজকে যেটা আছে কালকে, মানে আজকে খুব গরম থাকলে কালকে হয়তো সেই গরমটা নাও থাকতে পারলো, একটু ঠান্ডা আবহাওয়া হলো। আর জলবায়ু হচ্ছে বিস্তীর্ণ, মানে অনেকটা এলাকার মানে একটা মানে এক একভাবে মানে গড় আবহাওয়া যেটা থাকে সেটাই বোধহয় জলবায়ু, দীর্ঘস্থায়ী যেটা। ভেরি গুড। তাহলে আবহাওয়া হচ্ছে একটা ক্ষুদ্র এলাকার অস্থায়ী অবস্থা, আর হ্যাঁ, জলবায়ু হচ্ছে একটা বৃহৎ দীর্ঘস্থায়ী অবস্থা। এলাকার স্থায়ী অবস্থা। Very good. এই দুটো হ্যাঁ, পয়েন্ট এনাফ ডিসক্রাইব করার জন্য। এবার আমি এখানে দুটো টার্ম একটু সেটা সম্পর্কে জানতে চাই। এবার ইংলিশ আমরা জানি যে জলবায়ুকে আমরা বলি ক্লাইমেট, ঠিক আছে, আর আবহাওয়াকে আমরা বলি কি ওয়েদার, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা জানি। এবার এটা পড়তে গিয়ে ওয়েদার আর ক্লাইমেটের মধ্যে একটা টার্ম আমাদের পড়তে হয় বা জানতে হয়, সেটা হচ্ছে মাইক্রো ক্লাইমেট। ক্লাইমেট তো পড়েছি, মাইক্রো ক্লাইমেট ব্যাপারটা কি? দেখো, মাইক্রো ক্লাইমেট মানে হচ্ছে যে আমরা বললাম ক্লাইমেট মানে একটা বড় এলাকা জুড়ে যে অবস্থা হবে সেটাকে আমরা ক্লাইমেট বলি, কিন্তু সব সময় আমাদের যে বড় এলাকা হলেই আমরা ক্লাইমেট বলবো সেটা কিন্তু না। মাইক্রো ক্লাইমেট বলা হয় যে কোনো একটা অঞ্চল, ঠিক আছে, কোনো একটা অঞ্চল। যেমন আমি তোমাদের একটু একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে মাইক্রো ক্লাইমেট বলতে। সাপোজ ধরো একটা গাছ, খুব বড় একটা লম্বা গাছ, 40 ফুট 50 ফুটের একটা বড় গাছ রয়েছে। এটা ব্রাজিলের অ্যামাজন রেন ফরেস্টে দেখা যায়। খুব বড় গাছ হওয়ার জন্য গাছ রয়েছে, গাছের এরকম পাতা রয়েছে। এবার প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য কি হয়, এখানকার যে উপরের অংশ, এবং উপরে আমরা জানি যে উপরে অনেকগুলো গাছ পাশাপাশি থাকার জন্য একটা চাঁদোয়ার মতো সৃষ্টি হয়। ফলে কি হয়, উপরের যে সূর্যের যে তাপ, কারণ এগুলো ট্রপিক্যাল রিজিয়নে থাকে, উপরের যে অঞ্চলটা থাকে এটা খুব উষ্ণ হয়, গরম হয়, কারণ সূর্যরশ্মি সরাসরি পড়ে। আর নিচের অংশে সূর্যরশ্মি সরাসরি পৌঁছতে না পারার জন্য নিচের অংশটা কি হয়, ঠান্ডা। কারণ কি, নিচে প্রচুর জল রয়েছে, চারিদিকে জল রয়েছে, জলাভূমি রয়েছে। ফলে কি হয়, একটা গাছ, তাহলে দেখো, একটা গাছ তার নিচের অংশটা ঠান্ডা, উপরের অংশটা গরম। তাহলে তুমি কি বলছো যে সেখানকার, এবং সেটা শুধু একদিনের জন্য নয়, সেটা কিন্তু সারা বছর সবসময় কিন্তু এইরকম ক্লাইমেট দেখা যাচ্ছে একটা গাছের ওপর নিচে। সেই কারণে এই সিচুয়েশনে এই জায়গাটাকে বলা হচ্ছে মাইক্রো ক্লাইমেট, অর্থাৎ
এর মানে উপরের অংশের আলাদা ক্লাইমেট আর নিচু অংশে আলাদা ক্লাইমেট, এটাকে বলা হয় মাইক্রো ক্লাইমেট। তো এর যে গাছের অংশের মাইক্রো ক্লাইমেট, মানে যেটা হচ্ছে পাতার অংশের মাইক্রো ক্লাইমেট, পাতার কাছাকাছি অংশের, এটাকে বলা হয় ফাইলোস্ফিয়ার। ফাইলোস্ফিয়ার। আর মূল সংলগ্ন, ঠিক আছে, যেখানে মূল রয়েছে সেই জায়গাটাকে বলা হয় রাইজোস্ফিয়ার। রাইবোজোম আমরা কথাটা শুনেছি, এই জন্য এটাকে বলা হয় রাইজোস্ফিয়ার। তাহলে দু ধরনের পরিবেশকে আমরা, পাতা সংলগ্ন পরিবেশকে আমরা কি বলবো? ফাইলোস্ফিয়ার। আর মূল সংলগ্ন পরিবেশকে আমরা কি বলবো? রাইজোস্ফিয়ার। হলো, ক্লিয়ার হলে বলবো। বুঝতে পারলাম? এটাকে বলা হয় মাইক্রোক্লাইমেট। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার আরেকটা জিনিস আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই, যেটা আমি আগের দিন তোমাদের ক্লিয়ার করা হয়নি। যেটা তোমরা যদি জানো তাহলে অবশ্যই বলবে। তুমি আগে প্রশ্নটা করো, তারপরে আমাকে বলবে যে হ্যাবিটেট আর নিচের মধ্যে পার্থক্য। দুটো জিনিস হয়তো শুনেছো, হ্যাবিটেট আর নিচ, ইকোলজিক্যাল নিচ। নাম শুনেছো না শোনোনি? শুনেছো? কি পার্থক্য? না, দুটো কথা প্রথম শুনছো। যদি না শুনে থাকো আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ স্যার, বলতে পারবো। বলো, যেটা বলতে পারবে বলতে। হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা বলো। বলো কি বলছো, বলো। তাহলে দেখো, হ্যাবিটেট জিনিসটা, হ্যাবিটেট হচ্ছে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট স্থান। মনে করলাম সেটা ধরো কোনো আমেরিকা বা অস্ট্রেলিয়া, যে কোনো একটা সেই জায়গাতে কোনো একটা জীবগোষ্ঠী বসবাস করছে। সেই স্থানে কোনো একটা জীবগোষ্ঠী বসবাস করছে, ঠিক আছে? বসবাস করছে। তাহলে কি হচ্ছে, সেই জীবগোষ্ঠীর জন্য সেটা হচ্ছে হ্যাবিটেট। ভালো করে বোঝো। কিন্তু সেই যে জীবগোষ্ঠী যে জায়গায় সবচেয়ে সার্থক ভাবে বসবাস করতে পারে, সেটাকে বলা হয় তার নিচ। ঠিক আছে, যেটাকে বলা হয় তার নিচ বা নিস, যা বলবে উচ্চারণ করবে। অর্থাৎ এই জায়গায় জীবগোষ্ঠী কি হবে, সার্থক ভাবে, বা যেটাকে আমরা ভালো ভাষায় বলবো বেস্ট ফিটেড। বুঝতে পারোনি নিশ্চয়ই? তাহলে আমি একটু এক্সপ্লেন করি, এক্সাম্পল দেবো, তাহলে বুঝতে পারবে। এক্সাম্পল দিই না, জানো? হ্যাঁ স্যার। তাহলে খুব ভালো একটা এক্সাম্পল। সাপোজ ধরো এটা একটা জায়গা, এই জায়গাটা কি, সুইজারল্যান্ড। খুব সুন্দর জায়গা সুইজারল্যান্ড। তো সেই জায়গায় তুমি তুমি হচ্ছে চাকরি পেয়েছো, তুমি যে কোনো একটা জায়গায় করে তুমি একটা জব পেয়েছো সুইজারল্যান্ডে। ভালো কথা। তাহলে তোমার নাম ধরো হচ্ছে এবিসি। তাহলে এবিসি কোন একজন ব্যক্তি, এই নাম বলো, এবিসি চিন্তা করতে হবে না, এ বলে একজন ব্যক্তি রয়েছে। সেই ব্যক্তি কি হচ্ছে, সুইজারল্যান্ডে জব পেয়েছে। তাহলে সে কোথায় থাকবে? সে সুইজারল্যান্ডে থাকবে। ঠিক আছে, কিন্তু সুইজারল্যান্ডে থাকতে থাকতে প্রচন্ড ঠান্ডা লাগলো, কিন্তু সে সুইজারল্যান্ড থেকে আসতে পারছে না। ঠিক আছে, কারণ থাকতে হবে, তার জব আছে। তাহলে তার কাছে আরো একটা অপশন আছে, সে সেই জবটা না করে সে ইন্ডিয়াতেও এসে থাকতে পারে। তাহলে এ ব্যক্তির কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে সুইজারল্যান্ড আর এটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে সুইজারল্যান্ডটা হচ্ছে কি তার কাছে হ্যাবিটেট, কারণ সে কি করছে, সুইজারল্যান্ডে বসবাস করছে। কিন্তু কোথায় থাকতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেটা হচ্ছে ইন্ডিয়া। কারণ সেখানে সে সার্থক ভাবে বসবাস করতে পারে। বলো এবার বোঝাতে পারলাম কিনা? তাহলে এই একজন প্রাণী, কোন একটা জীব,
আমরা এটাকে গরু, ছাগল, গাধা, হাতি ফাতি যা কিছু ভাবতে পারি। সে যেই জায়গায় বসবাস করছে সেটা হচ্ছে তার হ্যাবিটেট, আর যেখানে সে সবচেয়ে সার্থক ভাবে বেঁচে থাকতে পারে কিন্তু সে সেখানে নেই, সেটা হচ্ছে তার নিবাস। ক্লিয়ার হলে বলবো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। পরিষ্কার ভাবে জিজ্ঞেস করবে, যেটা ডাউট সেটা আমাকে বলবে। এবার এই যে ইকোনমিক্যাল নিচ, এই টার্মটা প্রথম ব্যবহার করেছিল একজন জীববিজ্ঞানী, তার নাম হচ্ছে চার্লস এলটন। ঠিক আছে? চার্লস এলটন বলে একজন, তিনি প্রথম ইকোলজিক্যাল নিচ শব্দটা ব্যবহার করেছেন। এবার এই হ্যাবিটেটের ক্ষেত্রে একটা ছোট্ট ভাগ হয়, সেটা হচ্ছে মনো হ্যাবিটেট। মনো হ্যাবিটেট, মনো হ্যাবিটেট বলতে কি, কিছুই না, সিম্পল কথায় যে কোনো একটা যদি ছোট্ট জায়গা হয়, স্বল্প কোনো একটা ছোট জায়গার ক্ষেত্রে, কোনো ছোট জায়গার মধ্যে, কোনো ছোট জায়গায় যদি জীবের বাসস্থান সীমাবদ্ধ থাকে, মানে আমি একটা এক্সাম্পল দিই, তখন তাকে মনোহ্যাবিটেট বলা হয়। যেমন কিছু প্রাণী থাকে দেখবে, তারা কিন্তু পার্টিকুলার সেই জায়গাতেই বসবাস করে। যেমন কিছু গাছ দেখবে, সেগুলো হচ্ছে অরণ্য, মানে গাছের নিচে, মানে তলদেশেই অবস্থান করে। তাহলে সেই জায়গা, সেটা তার হচ্ছে মনো হ্যাবিটেট রয়েছে। তারপর ধরো কিছু শাক দেখবে, সুজনি শাক, যেটা কি হয়, পুকুরের ধারে, পুকুরের কিনারাতেই কিন্তু থাকে, তাহলে সেটা হচ্ছে তার কাছে মনো হ্যাবিটেট। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় মনো হ্যাবিট। বলো, বোঝাতে পারলাম কি পারলাম? ক্লিয়ার পুরোটা? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি এগোচ্ছি আমাদের যেটা টপিক বা ব্যাপার, সেটা হচ্ছে পরিবেশের বিভিন্ন মন্ডল। পরিবেশ বিভিন্ন মন্ডল। বুঝতে? পরিবেশের বিভিন্ন মন্ডল বলতে এখানে কি sense? মানে পরিবেশ যে জিনিসকে বিভিন্ন গঠন করে। তাহলে একদম পৃথিবীর যে উপরের পোর্শন বা পৃথিবীর যে মধ্যে, সেটা কি রয়েছে, আমাদের শিলামণ্ডল রয়েছে, এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের রক থেকে শুরু করে সবকিছু রয়েছে, ডিসকাস আমরা আজকে করব। তারপর শিলামণ্ডলের উপরে কি রয়েছে, আমাদের বায়ুমণ্ডল রয়েছে, যেটাকে আমরা অ্যাটমসফিয়ার বলি। তার বিভিন্ন স্তর রয়েছে, সেটা সম্পর্কে আমরা ডিসকাস করছি। তারপর রয়েছে আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি, এই যে বৃষ্টিপাত হয়, তার জলীয় বাষ্প থেকে শুরু করে তার একটা সার্কেল চলে, মানে জলীয় বাষ্প বাষ্পীভূত হয়ে হয়, বায়ুমণ্ডল বলে। এবং আমরা যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে আমাদের জীবমণ্ডল, মানে যেখানে বিভিন্ন ধরনের জীব বসবাস করে, সেটাকে বলা হয় জীবমণ্ডল। অর্থাৎ আমাদের যে পরিবেশের যে বিভিন্ন মণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল, এই চারটে ভাগে বিভক্ত। শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল, এই চারটে ভাগে বিভক্ত। এবার আমরা আলোচনা করব যে এগুলো কিভাবে গঠিত হয়েছে, এর উপাদান কি, এই সংক্রান্ত আমরা আলোচনা করব। তাহলে একদম প্রথমে যে মণ্ডলটা রয়েছে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে শিলামণ্ডল। এটা হচ্ছে কি আমাদের শিলামণ্ডল, যেটাকে আমরা আরো ভালোবাসায় বলবো কি, লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার আমরা জানি, পড়েছি, আর যেটাকে বাংলায় আমরা অশ্বমণ্ডলও বলতে পারি। ঠিক আছে, দরকার নেই আমরা এটাকে, তবে দেখো এই লিথোস্ফিয়ারটা কেন জানবো, তার কারণ বাংলাতেও কিন্তু তুলে দেবে লয় হস্যই থয়কার অন্ত্যেশ্বয় কয় হস্যই অন্ত্যেশ্বয় আকার র। লিথোস্ফিয়ার বলতে কি বোঝো? তাহলে শুধু ইংলিশেই জানতে হবে সেরকম ব্যাপার না, এই ইংরেজিটাকে বাংলা করেই তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে। তখন তুমি কি করবে, অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখ। তো এই লিথোস্ফিয়ার গঠিত হয় কিভাবে? এই লিথোস্ফিয়ার হচ্ছে আমাদের যে পৃথিবীর যে স্তর রয়েছে, পৃথিবীর যে রয়েছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে উপরের স্তর। শিলামণ্ডলের মধ্যে আমাদের কিছু স্তর,
স্তর বলতে প্রথমে একদম উপরে থাকে কি ভূত্বক, যেটাকে আমরা কি বলি ক্রাস্ট বলি, আর তার নিচে থাকে কি আমাদের ভূমধ্যরেখা, যেটাকে আমরা ইংলিশে কি বলি ম্যান্টেল বলি, এটাকে আমরা বলি ম্যান্টেল, ম্যান্টেল। আর তার নিচে কি থাকে, তার নিচে থাকে আমাদের কেন্দ্রমণ্ডল, এটাকে আমরা কি বলি কোর বলে থাকি। এই হচ্ছে আমাদের ব্যাপার, এগুলো সম্পর্কে আমরা একটু একটু আলোচনা করবো। তো মানুষ কিন্তু এখনো পর্যন্ত যে ম্যান্টেলের মধ্যেই সেভাবে যেতে পারে, ঠিক আছে, যে কোরে তো অনেক দূরের কথা, বেশি দূর পর্যন্ত কিন্তু মানুষ এখনো পৃথিবীর অভ্যন্তরে পৌঁছতে পারে। তো যাই হোক, সেটা পরের কথা। প্রথমে আমরা আলোচনা করবো ভূত্বক সম্পর্কে। ভূত্বক হচ্ছে পৃথিবীর সবচেয়ে উপরিস্তর, পৃথিবীর সবচেয়ে উপরিস্তর হচ্ছে কি আমাদের ভূত্বক বা ক্রাস্ট। এবার এই ভূত্বকের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ মিশ্রিত থাকে। আমরা জানি আমাদের যখন ভূত্বক রয়েছে বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকে, মানে যেগুলোকে আমরা পদার্থ বলি বা মৌলিক পদার্থ বলতে পারি, বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ থাকে, সেগুলোকে আমরা দেখো বিভিন্ন রকম আমাদের যে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সব থাকে, কিন্তু এরা তো আলাদাভাবে থাকে না। এরা কি ফর্মে থাকে, এরা আমাদের মৌলিক পদার্থগুলো আকরিক হিসেবে থাকে, আমরা সেগুলোকে নিষ্কাশন করে ব্যবহার করি। তো এই ধরনের যে মৌলিক পদার্থগুলো থাকে তারা কিন্তু আকরিক হিসেবে মিশ্রিত অবস্থায় থাকে, মানে আমরা বক্সাইট, হেমাটাইট, বিভিন্ন ধরনের আকরিক থাকে, সেগুলো আমরা পরবর্তীকালে আস্তে আস্তে জানবো, যতটা প্রয়োজন হবে আমি জানবো। তো এগুলো নিয়ে কি আমাদের মানে আমাদের যে পৃথিবীর যে ভূত্বক, এটা আমাদের গঠিত। এই ভূত্বকের ক্ষেত্রে এর কিন্তু দুটো স্তর, একটা হচ্ছে কি সিয়াল, আর একটা হচ্ছে সীমা। সিয়াল মানে আবার পক্স নয়, ঠিক আছে, সিয়াল। সিয়াল হচ্ছে SI ইন সেন্স অফ সিলিকা বা সিলিকন, এটা বলবি SI ফর সিলিকন, আর AL ফর অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম। এই জন্য এটাকে বলে সিলিকন আর অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত সিয়াল। আর সীমা, এই S মানে হচ্ছে সিলিকন, আর এই MA মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। শিয়াল আর সীমা। এবার এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে সিয়াল স্তর রয়েছে এটাকে বলা হয় মহাদেশীয় ভূত্বক, কেন আমি বলছি, আর সীমাকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক। দেখো মহাদেশীয় ভূত্বক বলতে কি, আমাদের যে বিভিন্ন মহাদেশ রয়েছে, কতগুলো মহাদেশ রয়েছে আমাদের, পারবে বলতে, পারবে? কতগুলো মহাদেশ রয়েছে বল? 7টা স্যার মহাদেশ। কি কি রয়েছে নাম বলো? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া ও আন্টার্কটিকা। আন্টার্কটিকা। তাহলে ছোটবেলা থেকে আমরা এটা পড়েছি, তাই তো? আচ্ছা, যদি বলি 8টা রয়েছে তোমরা কি বলবে? জানেন না আপনি, তাই তো? না স্যার, জানি না তো এটা। একদম। তাহলে এগুলোর জন্য একটু আপডেট দিতে হবে। তো এখনো কোনো বইতে 8টা পাবে না, ঠিক আছে। এইট যে কন্টিনেন্ট, সেটা এখন প্রেজেন্টলি আবিষ্কৃত হয়েছে জায়গায় অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মাঝখানে। তার সম্পর্কে ইনফরমেশন পরে পাবে, কিছুদিন পরে পাবে, এবং বই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমরা কি বলতো, আমরা একটু খবরাখবর রাখি, তো ওই জন্য 8 কন্টিনেন্ট, এটা হচ্ছে অস্ট্রেলিয়া আর যেটা অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের যে ভূত্বক রয়েছে তার নিচে, এখন সেটা আস্তে আস্তে ধীরে ধীরে উঠছে, ওকে, এবং সেটা আলাদা একটা কন্টিনেন্ট। তো যাই হোক, পরে আমরা 8টা কন্টিনেন্ট পড়বো, এখন আমাদের 7টা, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তো মহাদেশীয় ভূত্বক বলা হচ্ছে এই কারণে আমাদের যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশের যে নিচু স্তরে, মানে মহাদেশ যেখানে শেষ, যেখানে এন্ড হচ্ছে তার মাটি খুঁড়ে খুঁড়ে গেছে, নিচে যে স্তরটা থাকে সেটা হচ্ছে সিয়াল স্তর। আর কোনো সাগর, প্রশান্ত মহাসাগর বা সেখানে তো এক জায়গায় জলটা শেষ হচ্ছে, তাহলে যেখানে জলটা শেষ হচ্ছে তার নিচের যে স্তর সেটাকে আমরা সীমা বলে থাকি। তো এই যে মহাদেশীয় যে স্তরটা রয়েছে বা এই যে সিয়াল স্তরটা রয়েছে, এটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পৃথিবীর মানে যে ভূত্বক থেকে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 30 to 40 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। আর যে মহাসাগরীয় সেটা সমুদ্রের নিচে অ্যাপ্রক্সিমেটলি 7 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বলো, বোঝা গেলে বলতে। আমি আরো অনেক কিছু রয়েছে, গুটেনবার্গ বিযুক্তি, মোহ বিযুক্তি, এগুলো আমি আর পড়াচ্ছি না, এগুলো আর লাগবে না, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, যতটা প্রয়োজন ততটা। নেক্সট, পরবর্তী স্তর, পরবর্তী স্তর হচ্ছে আমাদের মেন্টেল। মেন্টেল কোথায় রয়েছে? ভূত্বক আর কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল। তাহলে এটা অবশ্যই কি, এটা একটা মধ্যবর্তী অঞ্চল। আমরা হচ্ছে পৃথিবীর যদি একটা ছবি দেখি, তাহলে পৃথিবীকে যদি এরকম একটা চোঙের মতো ভেবে থাকি, তাহলে নিচের যে অংশটা এটা হয় কেন্দ্রমণ্ডল, এরপর যে মাঝের অংশটা এটা হয় আমাদের গুরুমণ্ডল বা ম্যান্টেল, আর উপরের অংশটা হয় আমাদের ক্রাস্ট, একদম উপরে ক্রাস্ট আমরা জানি। তো যাই হোক, এটা হচ্ছে না মধ্যবর্তী অঞ্চল। এটা কি হয়, আমাদের 30 থেকে 40 কিলোমিটার যে রয়েছে সেখান থেকে অ্যাপ্রক্সিমেটলি নিচে 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? একদম নিচে। তো এখানে কি রয়েছে, প্রচন্ড মেন্টেল, মানে বুঝতেই পারছি যে এর মধ্যে লাভা, গলিত অবস্থায় লাভা থাকে, তাহলে অবশ্যই এর মধ্যে গলিত লাভা থাকে। লাভা থাকার কারণে কি হবে, এখানে প্রচুর পরিমাণে হিট, তাপমাত্রা থাকবে, যার মধ্যে আমাদের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো থাকবে তার মধ্যে অবশ্যই আমাদের কার্বন থাকবে, অবশ্যই আমাদের লোহা থাকবে, গলিত অবস্থায় লোহা থাকবে, সিলিকন থাকবে, গলিত অবস্থায় সিলিকন, এছাড়া ম্যাগনেসিয়াম, এরা গলিত অবস্থায়, কারণ উচ্চ চাপে উচ্চ তাপে এগুলো গলিত অবস্থায়। আর এই মধ্যবর্তী অঞ্চল থেকেই কি হয়, আমাদের যে লাভা নির্গত, লাভা যেটাকে আমরা কি বলি, এই লাভা যে নির্গত হয় সেটা কিন্তু এই স্তর থেকেই হয়, লাভা। আর একদম যে কেন্দ্রমণ্ডল কোর রয়েছে সেখান থেকে কি রয়েছে, সেটা কি হয় যে ম্যান্টেলের পরবর্তী অংশ বা একদম শেষ অংশ, সেটা হচ্ছে কোর অংশ। এই জায়গার বা এই স্তরটাকে কি বলা হয়, নাইফ বলা হয়, নাইফ বা নাইফে, যা তোমরা উচ্চারণ করবে নাইফ বা নাইফে উচ্চারণ করা হয় এই স্তরটাকে। কেন এখানে NI ফর কি এখানে রয়েছে, নিকেল, আর FI ফর লোহা, নিকেল এবং লোহা, এটা আয়রন এটি বলা হয়। তো লোহা থাকে বলে এই স্তরটাকে আমরা নাইফে বলি, নাইফ বা নাইফে বলি। বলো, ক্লিয়ার হলে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে যে যদি এই শিলামণ্ডল না থাকে কি অসুবিধা হবে? কি অসুবিধা হবে? কোনো অসুবিধা কি ছিল? অবশ্যই অসুবিধা হবে। তার প্রথম কারণ, এই শিলামণ্ডলের ফলে কি হচ্ছে, আমাদের মৃত্তিকা গঠন হয়, যেটাকে আমরা বলি সয়েল। কারণ এই শিলামণ্ডলের যে শিলাগুলো রয়েছে এগুলো ভেঙে
সয়েল গঠন করে। বলে সয়েল না হলে কি অসুবিধা হবে? সয়েল না হলে গাছ বলো যাই বলো খেতে পাবে না, না খেতে পেয়ে মরে যাবে। গাছও তৈরি হবে না, তুমিও কিছু খেতে পারবে না, কিছুই খাবে না, কিছুই খেতে পারবে না। ফলে সয়েল গঠন এই লিথোস্ফিয়ারের কারণে হয়েছে, যেটাকে আমরা সয়েল প্রোফাইল বলে দিই। ঠিক আছে? তাহলে মৃত্তিকা গঠন হয়ে থাকে, হয়েছে লিথোস্ফিয়ারের মাধ্যমে। এবার মৃত্তিকা কি কি নিয়ে গঠিত হয়? অবভিয়াসলি কোনো যে জীব জীবজ পদার্থ, মানে কোনো প্রাণী মারা গেল আর তার সাথে সাথে কি হয়, হিউমাস, মানে তাদের পচা গলা যে দেহ সেগুলোকে হিউমাস বলি। সেখান থেকে আমাদের সয়েল তৈরি হয়। এই সয়েল আমাদের কি উদ্ভিদের খাদ্য বা আমাদের মৃত্তিকা চাষবাসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রধানত গুরুত্ব এটা না হলে কিন্তু আমাদের হবে নাম্বার ওয়ান। এছাড়া কি হবে, আমাদের মৃত্তিকা বা আমাদের লিথোস্ফিয়ার থেকে কি হয়, আমরা পাই জীবাশ্ম। ঠিক আছে? জীবাশ্ম, জীবাশ্মের মধ্যে আমরা কি কি বলতে পারি? জীবাশ্ম মানে যে পাওয়া যায় জীবাশ্ম জ্বালানি, তার মধ্যে আমরা বলতে পারি কয়লা। ঠিক আছে? তারপর আমাদের হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় যে কোনো পদার্থ, ক্রুড অয়েল, পেট্রোলিয়াম, বা যেটাকে আমরা বেসিক্যালি বলি, কারণ ওখান থেকে তো আর মাটি খুঁড়লে পেট্রোল এসে বেরিয়ে গেল, সেরকম তো হয়নি। অ্যাকচুয়ালি হয় কি, ক্রুড অয়েল পাওয়া যায়, মানে সব মিশিয়ে পাওয়া যায়। তারপর কি হয়, সেগুলোকে রিফাইনারি করা হয়, মানে রিফাইন করে, মানে সেগুলোকে নিষ্কাশন করে সেগুলোকে বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। যেমন একটা জিনিস জানবে, যে ইন্ডিয়া, ভারত কিন্তু একটা পৃথিবীর মেজর অয়েল এক্সপোর্টার। তোরা বলে হ্যাঁ, চমকে যাবে যে ভারত অয়েল এক্সপোর্ট করে। তেল ভারত আমদানি করে না, তেল রপ্তানি করে, অয়েল এক্সপোর্ট করে, মেজর অয়েল এক্সপোর্টার ভারত। ঠিক আছে? মানে 1 থেকে 4 মধ্যে পজিশনের মধ্যে কিন্তু ভারত মেজর অয়েল এক্সপোর্টার। হ্যাঁ, এ কি কথা, ভারতে কোথায় তেল পাওয়া যায় না? তেল তো পাওয়া যায় না, তাহলে কি করে হয়? ভারত কি করে, প্রচুর পরিমাণে ক্রুড অয়েল আমদানি করে। ঠিক আছে? ক্রুড অয়েল আমদানি করে, ক্রুড অয়েল মানে কি, যেটা বেসিক্যালি প্রেজেন্টলি রাশিয়া থেকে প্রচুর ক্রুড অয়েল আমদানি করে। করার পরে ভারত কি করে, সেগুলোকে রিফাইনারি, মানে সেগুলোকে পরিশোধন করে, পরিশোধন করে সেখান থেকে তৈরি করে পেট্রোল, ডিজেল, নাকি কেরোসিন, যা বলতে পারো, সমস্ত কিছু তৈরি করে। তৈরি করে ইউরোপের অন্যান্য যেসব দেশ রয়েছে, বা আমেরিকা বলো বা যে কোনো দেশ বলো, সেই দেশকে বিক্রি করে। ফলে এই কারণে ভারত কিন্তু পৃথিবীর একটা মেজর অয়েল এক্সপোর্টার কান্ট্রি। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে ব্যাপার। ভারত রাশিয়া থেকে তেল নিয়ে বলবে স্যার তারাও তো করতে পারে। হ্যাঁ, করতে পারে, কিন্তু তারা কেন করে না? কারণ যদি যে দেশ বেশি পরিমাণে অয়েল রিফাইনারি ব্যবহার করবে, সেই দেশে তো বাবু প্রচুর পরিমাণে পলিউশন হবে, কারণ এগুলো করতে তো প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হয়। আর ভারত তো বাবু যাই করে, পরিবেশ দূষণ করলে কোনো তার সমস্যা নেই, সেটা করবেই। মানুষ মূল্য কি অসুবিধা আছে, তাই ইনকাম হলে হবে। ঠিক আছে? এটা মোদিজির বড় কথা, লোক না খেতে পেলেও চলবে, আমার জিডিপিতে যেন ফোর্থ লার্জেস্ট ইকোনমি আমরা যেন হতে পারি। ঠিক আছে? সিদ্ধিবাদ নো বকবাস। তো যাই হোক, এই কারণে ভারত কিন্তু মেজর অয়েল এক্সপোর্টারের মধ্যে পড়ে। তাহলে এগুলো আমরা কোথা থেকে পাই? কয়লা, জীবাশ্ম, এগুলো যদি আমাদের শিলামণ্ডল না থাকে তাহলে হবে না। ওকে, এছাড়া এই যে শিলামণ্ডল থেকে আমরা যে কয়লা পাই, পেট্রোলিয়াম পাই, সেগুলো থেকে আমরা কি পাই? তাপ শক্তি উৎপন্ন করি। তাপ শক্তি, যেটা আমাদের কিসে কাজে লাগে? এই যে এখন ফ্যানের তলায় বসে আছো, হাওয়া খাচ্ছ, ঠিক আছে, কিসের থেকে হচ্ছে? ইলেকট্রিসিটি। তাহলে সেই তাপ শক্তিকে আমরা ইলেকট্রিসিটিতে ব্যবহার করছি। তার মানে যদি না থাকে, যদি এগুলো না থাকে, তাহলে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না। দেখো এখনকার দিনে ক্রুড অয়েল ছাড়াও বা কয়লা ছাড়াও বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার হয়েছে, কিন্তু কেউ ব্যবহার করতে চাইছে না। কেন? এক্সপেন্সিভ। তোমাকে যদি বলা হয় বাড়িতে একটা সোলার লাগাও, কি বাবা 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচা করে সোলার লাগাও, ঠিক আছে, কিন্তু কারেন্টের বিল বেশি হলো, কারেন্টের বিল বেশি হয়ে যাচ্ছে। ভালো কথা, সোজা কথা। বলো, গুরুত্ব বুঝতে পারলে বলো। ক্লিয়ার হলে বলবো।
ঠিক আছে? হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট, এবার আমরা আলোচনা করব দ্বিতীয় স্তর, সেটা হচ্ছে কি বায়ুমণ্ডল। পরবর্তী যে স্তর সেটা হচ্ছে বায়ুমণ্ডল। আমরা অ্যাটমসফিয়ার বলে। তো এই বায়ুমণ্ডলের, আমরা প্রত্যেকেই জানি বায়ুমণ্ডল কি আমাদের পৃথিবীর চারিদিকে যে একটা আস্তরণ রয়েছে সেটাকে আমরা বায়ুমণ্ডল বলি। এবার এই বায়ুমণ্ডল আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে, তার কারণ হচ্ছে কিন্তু আমাদের অভিকর্ষজ বল। ঠিক আছে? পৃথিবীর যে অভিকর্ষজ বল রয়েছে এটাকে আমরা মানে মাধ্যাকর্ষণ শক্তি বলে থাকি, অভিকর্ষজ বল, বা যেটাকে আমরা আরো ভালোবাসি যেটাকে গ্র্যাভিটি বলে। গ্র্যাভিটি যদি না থাকে, গ্র্যাভিটি রয়েছে বলেই কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার রয়েছে, আর গ্র্যাভিটি না থাকলে কিন্তু কোনো রকম অ্যাটমসফিয়ার থাকবে না, বা থাকতে পারত না। তো অ্যাটমসফিয়ার যেটা আমাদের যে পৃথিবীর যে ভূপৃষ্ঠ রয়েছে, এই ভূপৃষ্ঠ থেকে অ্যাপ্রক্সিমেটলি 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমাদের আর্থ রয়েছে, তার উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন স্তরে আমাদের বায়ুমণ্ডল অবস্থিত রয়েছে। তো এই বায়ুমণ্ডলের মধ্যে কি রয়েছে? বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে বিভিন্ন গ্যাস, বিভিন্ন গ্যাস রয়েছে। এছাড়া রয়েছে জলীয় বাষ্প, এর মধ্যে রয়েছে জলীয় বাষ্প। ঠিক আছে? এছাড়া বিভিন্ন ধূলিকণা রয়েছে, বিভিন্ন ধূলিকণা রয়েছে। তো এইভাবে সমস্ত কিছু মিশে আমাদের কিন্তু আমাদের যে অ্যাটমসফিয়ার তৈরি হয়, বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা, ঠিক আছে, সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার গঠিত হয়ে থাকে। এবার আমাদের যত বিভিন্ন গ্যাস রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে বলো তো? কার্বন ম্যাক্সিমাম ডাই সবচেয়ে, বলো সব থেকে বেশি পার্সেন্টেজে কি কোন গ্যাস রয়েছে? নাইট্রোজেন। নাইট্রোজেন। নাইট্রোজেন, কত পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে? অ্যাপ্রক্সিমেটলি 78.08%। নাম্বার 2 কোন গ্যাস রয়েছে? অক্সিজেন। অক্সিজেন। কত পার্সেন্ট রয়েছে? স্যার 20.94%। 20.94%। এবার এটাকে তোমরা অ্যাপ্রক্সিমেটলি নাইট্রোজেনকে 79% করতে পারো, সরি 78% করতে পারো রাউন্ড অফ এর ক্ষেত্রে। আর অক্সিজেনকে কি করতে পারো? রাউন্ড অফ এ 21%, যেটা আমরা ইন জেনারেল করে থাকি। আমি একটু ভালোভাবে দিয়ে দিলাম। এছাড়া আর কি কি গ্যাস রয়েছে? এছাড়া আমাদের রয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে, যেটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি 0.04%, 03 বা 04% কি বলবে, 04% রয়েছে। এছাড়া আমাদের কিছু নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, তার মধ্যে বেশি পার্সেন্ট আমাদের আর্গন রয়েছে, এটা হচ্ছে 0.93% আর্গন রয়েছে। তার মানে আর্গনের পার্সেন্টেজ কিন্তু কার্বন ডাইঅক্সাইডের থেকে অনেক বেশি। এছাড়া আরো হিলিয়াম থেকে শুরু করে নাইট্রাস অক্সাইড, ওজোন গ্যাস, এরকম প্রচুর গ্যাস আমাদের এনভায়রনমেন্টে রয়েছে। এবার আমি একটা প্রশ্ন করব, আমরা উত্তর দেব, তারপরে আমি বাকি কথা বলবো। বলো,
আমরা যখন, আচ্ছা আমরা নিঃশ্বাস নিই না প্রশ্বাস কি নিই বলো? স্যার প্রশ্বাস নেই, নিঃশ্বাস ত্যাগ করি। নিঃশ্বাস ছাড়ি। তাহলে আমরা প্রশ্বাস নিই আর নিঃশ্বাস ত্যাগ করি। ওকে, খুব ভালো কথা। এবার আমাকে একটা কথা বলো, আমরা যখন প্রশ্বাস নিচ্ছি তখন কোন গ্যাস নিচ্ছি? কোন গ্যাস নিচ্ছি আহরণ করছি? অক্সিজেন স্যার। অক্সিজেন। একদম ভুল, কখনোই না। ঠিক আছে, আর যখন নিঃশ্বাস ত্যাগ করছি কোন গ্যাস ত্যাগ করছি? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ। একদম ভুল, দুটোই ভুল। তাহলে ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা একটু বুঝি, এটাটা তো দরকার। কি ভুল বললাম? কারণ স্যার পড়ে তো এসছি, বই তো স্যার আমাদের পড়িয়েছে, বই পড়াবে ঠিক, এটা তোমরা সবসময় ভুল ভাবো যে বই তোমাদের ঠিক পড়িয়েছে, এটা কিন্তু কখনো ঠিক কথা না। বই সবসময় ঠিক কথা লেখা নেই। এবার আমি বোঝাচ্ছি যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার। আমরা যখন প্রশ্বাস নিই তার মধ্যে সমস্ত গ্যাসই থাকে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, সমস্ত গ্যাসই থাকে, নাইট্রোজেন অক্সাইড, সমস্ত গ্যাসই। আমরা, তোমার নাকের মধ্যে কি কোনো ফিল্টার আছে? তুমি নাককে বলছো এই তুই অক্সিজেন নিবি, তুই কার্বন ডাইঅক্সাইডকে বলবে চল হাট, এরকম কিছু ব্যাপার? নাক কি কিছু করতে পারে? আর আমরা যখন প্রশ্বাস নিই আমরা কিন্তু সবকিছুই নিই। নেওয়ার পরে কি হয়, সেটা আমাদের পৌঁছায় আমাদের লাংস বা ফুসফুস। ভালো করে বোঝো, ফুসফুসে পৌঁছায়। ফুসফুসের মধ্যে কি রয়েছে? আমাদের বায়ু থলি রয়েছে। তাকে আমরা কি বলি? বায়ু থলিগুলোকে বলি অ্যালভিওলাই। অ্যালভিওলাই কি করে? অ্যালভিওলাই এই গ্যাসগুলোর মধ্য থেকে অক্সিজেনকে কালেক্ট করে এবং বাকি যেসব গ্যাস রয়েছে এটাকে সংগ্রহ করে এবং বাকি যে সমস্ত গ্যাস রয়েছে সেগুলোকে বের করে, অক্সিজেনকে নিয়ে নিল, বাকি সমস্ত গ্যাসকে শরীর থেকে বের করে। এবার বোঝা গেল তাহলে আমরা কোন গ্যাস নিই নিঃশ্বাস বা প্রশ্বাসের সময়? কি বলবো এবার থেকে? সমস্ত ধরনের গ্যাস নিয়ে তুলবে, তাই তো? কথাটা বোঝা গেল? এবার আমি হ্যাঁ আসি, স্যার। যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তোমরা বলেছো। এবার আমি যদি উত্তরটা বলি যে আমরা নিঃশ্বাস ত্যাগ করি অক্সিজেন গ্যাস, আমরা অক্সিজেন ছাড়ছি, তোমরা বলবে স্যার আপনি পাগল হয়ে গেছে। অবশ্যই বলবে, কেন বলবে? অবশ্যই বলবে ছোটবেলায় পড়েছে। তাহলে আমি তোমাদের পার্সেন্টেজ দিই, এই জিনিসটা বলছি। আমরা যখন পুরো নিঃশ্বাস নিচ্ছি, ভালো করে বোঝো, আমরা যখন প্রশ্বাস নিচ্ছি তার মধ্যে 100%-এর মধ্যে কত পার্সেন্ট আমরা প্রশ্বাস নিচ্ছি? অক্সিজেন কত পার্সেন্ট আছে বলো? 20% অক্সিজেন আছে, 20% অক্সিজেন আছে। আর কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি কত পার্সেন্ট? 0.04%। এবার আমরা যে নিঃশ্বাসটা ছাড়ছি সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হয় যেটা নিয়েছিলাম তার 100 গুণ, মানে 4% কার্বন ডাইঅক্সাইড থাকে। এবং যতটা অক্সিজেন নিয়েছিলাম তার সেই পার্সেন্টেজ 20% অক্সিজেন কিন্তু তার ভেতর থেকে বেরিয়ে আসে। পার্সেন্টেজ, সরি সরি কি ভুল বললাম, 16% অক্সিজেন বেরিয়ে আসে। আর বাকি 78% যে নাইট্রোজেনটা আমরা নিয়েছিলাম সেটা আমাদের বেরিয়ে এলো। যোগ করে দেখো অ্যাপ্রক্সিমেটলি 99%-এর কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ 20% কত হচ্ছে যোগ করলে? অ্যাপ্রক্সিমেটলি এই পার্সেন্টেজ হবে এবং বাকি যে অন্যান্য গ্যাস রয়েছে এটা। তাহলে এবার তুমি বলো, আমরা যে নিঃশ্বাস ছাড়ছি তার মধ্যে 16% অক্সিজেন আছে আর 4% কার্বন ডাইঅক্সাইড আছে। এবার বলো তুমি কোন গ্যাস ছাড়ছো? বলো কোন গ্যাস ছাড়ছো? স্যার তাহলে দুটো গ্যাসই হবে, মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। কেন? তুমি নাইট্রোজেনও তো ছাড়ছো, নাইট্রোজেনও তো তুমি ছাড়ছো, 78% নাইট্রোজেন। অসুবিধা কি আছে? তাহলে ব্যাপারটা কি, ছোটবেলায় যা পড়েছো বাবু ভুল কিছু করোনি, মাস্টার মশাই বাবু ঠিক কথাই কইছে।
কি কইছিল মাস্টারমশাই? বাকি কিছু কয়নি, বাকি কথা এটাই বলেছে অক্সিজেন নিয়েছো। কারণ তোমাকে তখন বোঝালে তো বাবু তুমি বুঝবে নি। অবশ্যই ঠিকই বলেছে অক্সিজেন নিয়েছো, কারণ আমাদের শরীরে অক্সিজেন প্রয়োজন। কার্বন ডাইঅক্সাইড 0.4% নিয়েছিলে, কিন্তু সেটা 100 গুণ হয়ে 4% হিসেবে তোমার শরীর থেকে বেরোচ্ছে। তার মানে ঠিক কথাই বলছি যে তুমি কার্বন ডাইঅক্সাইডই ছেড়েছো, কিন্তু যদি পার্সেন্টেজের দিক থেকে আমরা দেখি, সেটা হচ্ছে অক্সিজেন বেশি পরিমাণে ছাড়ে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোশ্চেন করি, তাহলে তুমি প্রশ্বাসে কোন গ্যাস গ্রহণ করছো? উত্তরে দিয়ে আসবে অক্সিজেন। আর নিঃশ্বাসে কোন গ্যাস ছাড়ছো? উত্তর দেবে কার্বন ডাইঅক্সাইড। তার মানে তুমি যেটাই জানো সেটা ঠিকই জানো, সেটাই উত্তর দেবে। কিন্তু আসল ঘটনা আমি তোমাদের একটু বুঝিয়ে দিলাম। কি বললাম, বোঝা গেল না বোঝা গেল? যেটা জানো পরীক্ষায় ঠিক উত্তরই লিখে আসবে, কোনো ভুল নেই। কিন্তু আসল গল্প আমি তোমাদের একটু বুঝিয়ে দেবো। ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা জেনে রাখ। হ্যাঁ স্যার। কিন্তু তা বলে এটা বুঝে আবার উত্তরের সময় ভুল লিখে দিয়ে আসবে। হ্যাঁ, স্যার তো স্যার পড়িয়েছিল, সেটা আবার লিখবে নি বাবা। হ্যাঁ, এবার দেখো, এবার আমরা একটু কিছু গ্যাস সম্পর্কে আলোচনা করি। প্রথম গ্যাস সেটা হচ্ছে নাইট্রোজেন। প্রথম গ্যাস হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের কথা আমরা অলরেডি যেটা বলেই দিলাম। নাইট্রোজেন আমাদের কত পার্সেন্ট রয়েছে? সব থেকে বেশি 78% নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেন থেকে আমাদের কি তৈরি হয়? নাইট্রোজেন থেকে আমাদের যে প্রোটিন জাতীয় খাদ্য তৈরি, কারণ প্রোটিন খাই তো আমরা। প্রোটিন জাতীয় খাদ্য তৈরির ক্ষেত্রে তৈরি হয়, ব্যবহার করা হয় নাইট্রোজেন। কারণ নাইট্রোজেন থেকে তৈরি হয় কি? অ্যামাইনো অ্যাসিড। নাম শুনেছে অ্যামাইনো অ্যাসিড? এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের গঠনগত এবং কার্যগত একক। ঠিক আছে, এই অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের প্রোটিন তৈরি। মানে নাইট্রোজেন ছাড়া কিন্তু কোনো প্রাণী কখনো বাঁচতে পারে না। নাইট্রোজেন তার দেহে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে অভিন্ন একটা অংশ। এবার আমি একটা আচ্ছা আচ্ছা আগে বলে দিই, তারপরে একটা প্রশ্ন করি। নাইট্রোজেন গ্যাস তো আমরা সরাসরি গ্রহণ করতে পারি না, তাই তো? হ্যাঁ, কেন গ্রহণ করতে পারি না? তুমি যে নিঃশ্বাস না নিলে স্যার। তার মধ্যে নাইট্রোজেন নেই? ও গ্রহণ করতে পারি কিন্তু কাজে লাগাতে পারি। বললাম, বুঝে গেল? হ্যাঁ স্যার, ঠিক নাইট্রোজেন আছে। নিঃশ্বাসের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে, আবার প্রশ্বাসের সঙ্গে সে বেরিয়েও চলে আসে। মানে এটা হচ্ছে ভোটের নোটা দেওয়ার মতো ব্যাপার। যে তুমি ভোট দিতে গেলে, যে তোমার কাউকে পছন্দ না, তুমি নোটায় টিপে দিয়ে অপেক্ষ কোনো কাজ হলো না। ঠিক আছে, তার চেয়ে ঘরে বসে বসে একটু পেঁয়াজি ভেজে খাবে, কাজে দেবে। ব্যাপারটা হচ্ছে নোটায় ভোট দেওয়া। সত্যি কথা, যারা নোটায় ভোট দিতে গেছে, কিছু কিছু বিখ্যাত মানে আমাদের বুদ্ধিজীবী বা কিছু কিছু বিখ্যাত লোক, ভোট দিতে যাবো নোটায় দিতে আসবে, সে জানে যে নোটায় ভোট দিলে কি হয় বা কি লাভের লাভ কি হয়, জানে না। ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, নেক্সট গ্যাস হচ্ছে আমাদের অক্সিজেন। অক্সিজেন রয়েছে আমাদের কত পার্সেন্ট? আমরা অলরেডি ডিসকাস করলাম, অ্যাপ্রক্সিমেটলি 21% অক্সিজেন আমাদের রয়েছে। 21%, আমি আগেই পার্সেন্টেজ বলে দিলাম, 21%। তাহলে অক্সিজেন আমাদের কি কাজে লাগে? আমাদের যে শ্বাস গ্রহণ, ঠিক আছে, এবং বিভিন্ন বিপাক ক্রিয়া কাজে লাগে। ঠিক আছে, বিভিন্ন বিপাক ক্রিয়া, জারণ ক্রিয়া, ঠিক আছে, কোনো জিনিস পোড়াতে, আগুন জ্বালাতে, সব জায়গায় অক্সিজেন লাগে। অক্সিজেন ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আর নাম্বার 3 ইম্পর্টেন্ট গ্যাস, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO। খুবই কম পরিমাণে থাকে, 0.03%। ঠিক আছে, 4 বলো না, 0.04%, ওটা বাড়িয়েই। কার্বন ডাইঅক্সাইড থাকে, এটা আমাদের কি করে? উদ্ভিদের সালোক সংশ্লেষে সাহায্য করে। সালোক সংশ্লেষে সাহায্য করে। এছাড়া আমাদের যে খাবারের মধ্যে কার্বন আত্মীকরণ বলা, যেটাকে আমাদের পিভিসি চক্র, যাই সব ফুলের গাছপালা হয়ে গেছে। ঠিক আছে, কার্বন আবদ্ধীকরণ বলবো, পিসিএ চক্র, কার্বন মানে
কোষের মধ্যে কার্বনকে আবদ্ধ করতে, আবদ্ধীকরণে সাহায্য করে। তাহলে এগুলো, তাছাড়া আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর তারপর আমাদের যে ছোট একটা বাচ্চা ছেলে আছে, ঠিক আছে, যে মাঝে মাঝে একটু কাঁদে, কিন্তু একটু দরকার তার, কিন্তু সেও একটা বদমাস লোক, সেটা হচ্ছে ওজন গ্যাস। ওজন গ্যাস কেন বদমাস? খুবই খারাপ, কিন্তু আবার খুবই ভালো। কিছু কিছু সময় বন্ধু হয়, যে বন্ধু পাশে থাকলে ভালো, আবার সেই বন্ধু থাকলে মাঝে মাঝে বাঁশ হচ্ছে। ওজন হচ্ছে সেরকম বন্ধু। ঠিক আছে, ঠিক জায়গায় থাকলে ভালো, ভুল জায়গায় থাকলে সে বাঁশ দেওয়ার জন্য যথেষ্ট। ওজন আমাদের কি কাজে লাগে বলে দিচ্ছি, কেন বাঁশ দেয়, কেন, কি খারাপ, কোথায় থাকতে হয় বলে দেবো, সব বলে দেবো। ওজন গ্যাস আমাদের কি করে, আমাদের হচ্ছে ইউভি রে, মানে আল্ট্রাভায়োলেট রেকে এতে প্রবেশ করতে বাধা দেয়। আল্ট্রাভায়োলেট রে শোষণে সাহায্য করে। বলে দিচ্ছি, তারপরে এখানে কয়েকটা প্রশ্ন করবো। অন্যান্য গ্যাস ফেস রয়েছে, তার মধ্যে এরপরে কিছুটা পরিমাণে আমাদের জলীয় বাষ্প রয়েছে আর ধূলিকণা রয়েছে। এছাড়া আমাদের অ্যাটমসফিয়ারে জলীয় বাষ্প আর ধূলিকণা আর ডাস্ট রয়েছে। এবার আমার প্রশ্ন, তাহলে ভালো গ্যাস কি অক্সিজেন? খুব ভালো গ্যাস না খারাপ গ্যাস বলো? স্যার ভালো গ্যাস, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুটোই। না, আমি অক্সিজেনের কথা বলছি। ভালো গ্যাস কত হ্যাঁ। পার্সেন্ট আছে? 21% আছে। চলো, আমি হচ্ছে ভগবান, ঠিক আছে, আমি গড, আমি খুশি হয়ে বললাম 21% অক্সিজেন আছে, আমি তোমাদেরকে 40% অক্সিজেন দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে তুমি খুশি হবে? খুশি হবে? হ্যাঁ স্যার। খুশি হবে। আচ্ছা, না, এত ভগবান এত ভালোবাস, ভালো না বাসাও ভালো, একটু কম ভালোবাসতে বলি, 25%, তথাস্তু। ঠিক আছে, বলো, তুমি খুব খুশি, সবাই খুব খুশি। কি হবে? তুমি কদিন বাঁচবে? মনে করো তুমি 90 বছর বাঁচো, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, তোমার বয়স হয়ে যাবে 50 বছর, তুমি খুব হ্যাপি, ঠিক আছে, হ্যাপি তো, বয়স কমে গেছে। হ্যাঁ, মানে কোনো 90 জায়গায় আগুন লাগলো, হ্যাঁ, এবার বলছি, ওই যে বললাম ভালো জিনিস বেশি খেলে না পেট খারাপ করে, এই হচ্ছে ব্যাপার। তাহলে অক্সিজেন খুবই খারাপ গ্যাস, ঠিক আছে, কখনোই ভালো গ্যাস। কারণ কি, আমাদের শরীরে অক্সিজেন বা অ্যাটমসফিয়ারে যদি অক্সিজেন বেড়ে যায়, তাহলে কি হবে, আমাদের যে বিপাক ক্রিয়া, এটা কি হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে। মানে আমাদের যে কোষ, আমাদের যে সেল বা কোষ রয়েছে, সে খুব তাড়াতাড়ি বিভাজিত হতে থাকে, খুব স্পিডিলি তোমার এজিং হতে থাকে। মানে তুমি 90 বছর একটা যে তোমার সেল আছে, সে জেনারেট করতে করতে একটা সময় পরে এজিং হয়, তো বুড়ো হও, তো কোষে এত বেশি বিপাক ক্রিয়া হতে থাকবে, এই সামান্য 4 ডিগ্রি 4%-এ তোমার আয়ু কমে যাবে, খুব কম, মানে খুব তাড়াতাড়ি তুমি বুড়ো হয়ে যাবে, তাড়াতাড়ি মারা যাবে। ঠিক আছে, তাহলে ভালো তো, অক্সিজেন বেশি চাই, বলবি চাইনি? এবার বলো। স্যার যেটা আছে তাহলে সেটাই থাক। হ্যাঁ, তাহলে যেটা আছে বাবু সেটাকেই মেনটেন করো, বাড়ানোর চেষ্টা করো, কমানোর তো ভুলেও চেষ্টা করো, ওটাতেই মরে যাবে। ঠিক আছে, দুটোতেই পুরো কমালেও তো survive হয়ে যাবে। কমালে তো বিপদ, ওই জন্য মেনটেন করো। কারণ আমাদের শরীরে অক্সিজেন বেড়ে গেলে তাহলে আমাদের সেল ডিভিশন বেশি হয়। এবার দেখো, যদি অক্সিজেন 25%, 20%-এর জায়গায় 25% বা 40% হয়ে যায়, কোনো জায়গায় যদি আগুন জ্বলে, সে আগুন আর নিভবেনি, যে তোমাকে পুড়িয়ে ছাই বানিয়ে দিবে, তুমি ছাই হওয়ার পরে ছাইও জ্বলতে থাকবে, তুমি আর, তোমাকে আর কেউ বুঝাতে পারবে, ঠিক আছে, তুমি শেষ, খতম, টাটা বাই বাই। হ্যাঁ, আগুন জ্বলবে, আগুন আর নিভবেনি, কারণ অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য। যার জন্য তাহলে অক্সিজেন ভালো গ্যাস হয়ে গেল। ব্যাস। এবার আসি আমাদের কার্বন ডাই অক্সাইড, খুবই খারাপ গ্যাস, ব্যাড গ্যাস।
তাই তো? খুব দুষ্টু গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের জন্য আমাদের খুব ক্ষতি হয়, খুব খারাপ হয়। তাহলে একটু আসি, কার্বন ডাইঅক্সাইড আমাদের কি প্রথমে লাভ করে। দেখো সালোক সংশ্লেষ ছেড়ে দাও, সে গল্প বাচ্চা আছে, ছোটবেলায় বাচ্চা পড়ে আসছে, তোমার বাচ্চাও পড়বে, সবার বাচ্চা পড়ে, সেসব পড়ে লাভ হয়। তাহলে আসল ফ্যাক্টে আছে আমাদের এই যে পৃথিবী আছে, ঠিক আছে, পৃথিবী আছে আর তার চারিদিকে অ্যাটমসফিয়ার আছে, সূর্য বাবু আছে, সূর্য মামা আজকাল খুব রেগে আছে, প্রচুর আমাদের গরম দেখাচ্ছে, অসুবিধা নেই। তো সূর্য মামা থেকে আমাদের যে তাপটা আসে, আসলো খুব সুন্দর ভাবে আসছে আসছে, আসার সময় টুক করে ঢুকে যাবে পৃথিবীতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কারণ কি, মনে করো সূর্য থেকে যে তাপটা আসছে তার তখন তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, ছোট হয়, ঠিক আছে। মানে ভালো কথায় বুঝো, তুমি বিয়ে বাড়িতে খেতে যাচ্ছ, দুদিন আগে থেকে খাওনি, মানে তুমি রোগা আছো, ঠিক আছে। বিয়ে বাড়িতে খেতে যাচ্ছ, রোগা, পেটলা, পেট টেট শুকিয়ে গেছে, বিয়ে বাড়িতে খেতে যাচ্ছ রোগা, এবার বিয়ে বাড়িতে যেখানে খাবে সে দরজায় তুমি ঢুকে গেছো, ঠিক আছে। এবার সেরকম কার্বন ডাইঅক্সাইড মানে সূর্যরশ্মি ঢুকে গেল, ঢুকে পৃথিবীর মানে সারফেসে পড়লো, পড়ার পরে পৃথিবী কি করবে, তাকে বলবে রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে তাকে পাঠাবে। এবার দেখো মানে কি হলো, তুমি খেতে ঢুকে গেলে বিয়ে বাড়িতে, দরজা দিয়ে ঢুকে গেছো, এবার বিয়ে বাড়িতে এমন খেয়েছো যে মোটা হয়ে গেছে, দিয়ে তুমি আর দরজা থেকে বেরোতে পারছো। এবার কি করতে হবে, দরজা কাটতে হবে। মানে সূর্যরশ্মি যখন ঢুকে তার তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু যখন বেরোতে যায় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, ঠিক আছে, বেড়ে। তাহলে যখনই বেড়ে যাচ্ছে, সে বাবু আর বেরোতে পারছে না, সে কি করছে, অ্যাটমসফিয়ারের মধ্যেই দৌড়াদৌড়ি করছে, এদিক ওদিক, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও, আমার ভয় লাগছে, আমি পালাবো পালাবো, বেরোনোর জন্য চিন্তা করছে। তাহলে যখনই বেরোচ্ছে না, তাহলে কি এই যে তাপটা চারদিকে ছড়াচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, তাকে তো ধরে রাখার মতো কেউ নেই। তখন দেখো ওই যে বললাম, খারাপ ছেলে, খারাপ মানে খারাপ দেখবে যে পাড়ার যেগুলো ডান পিঠে বাচ্চা হয়, যেগুলো খারাপ বাচ্চা হয়, তারাই কিন্তু বিপদে পাশে এগিয়ে আসে। সেরকম কার্বন ডাইঅক্সাইড বাজে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড তখন এই যে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়া হিট আছে, তাকে বলছে বাবু আসো, আমি তোমাকে শেল্টার দেবো, আমি তোমাকে আশ্রয় দেবো। তখন কার্বন ডাইঅক্সাইড সেই তাপটাকে নিজের মধ্যে ধরে রাখছে, ফলে কি হচ্ছে, আমাদের অ্যাটমসফিয়ার বা পৃথিবী গরম অবস্থায় আছে। এবার কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো, তুমি ঠান্ডায় মুড়ে ভূত হয়ে যেত, দেখা গেল। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস, ব্যাড গ্যাস, কিন্তু তোমার কাজ করছে। তাহলে পৃথিবীর যেই যে বললাম তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। এবার ওই যে কথা, তার মানে তুমি বলবে খারাপ ছেলে ভালো, তাহলে এবার তুমি প্রচুর খারাপ ছেলে তোমার পাড়ায় ঢুকিয়ে দিয়েছো, তাহলে সে কি করবে, লোকের ঘরে ঢুকে মারপিট করবে। তাহলে কোনো জিনিস, খারাপ জিনিসও বেশি ভালো নয়, খারাপ জিনিস খারাপ নয়, কিন্তু বেশি হলে খারাপ, ভালো জিনিসও ভালো নয়, বেশি হলে খারাপ, যাচ্ছে ব্যাপার। বুঝতে পারলাম কি পারলাম, ক্লিয়ার হলো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের গল্প। এবার আমরা আসি লাস্ট যে আমাদের গল্প, সেটা হচ্ছে ওজোন। O3 খুব ভালো গ্যাস, O3 তো খুব ভালো গ্যাস, কিন্তু বাবা এ হচ্ছে মহা বজ্জাত গ্যাস। বজ্জাত গ্যাস বলতে কি, আমরা যদি অ্যাটমসফিয়ার বলি, তাহলে অ্যাটমসফিয়ারের যদি এই ভদ্রলোক নিচে থাকে, হ্যাঁ নিচে থাকে, তখন কি করবে, তখন যত আমাদের মানুষ আছে তাদেরকে বাঁচ দেওয়ার জন্য একদম রেডি। মানে এটা ভীষণ ক্ষতিকারক গ্যাস, ঠিক আছে, ক্ষতিকারক গ্যাস, গ্রিন হাউস গ্যাস এবং ভীষণ পয়জনাস গ্যাস। কিন্তু এই লোককে যখন তুমি টেনে কান ধরে উপরে উঠিয়ে দেবে, তখন এই কি করছে, আমাদের ইউভি রেকে প্রোটেক্ট করছে, আল্ট্রাভায়োলেট রে ও অতিবেগুনি রশ্মিকে প্রোটেক্ট করছে। তাহলে এবার কথাটা আসছে যে ওজোন গ্যাস নিচে আসছে কি করেই তো আছে, ঠিক আছে, নিচে আসছে কি করে, আমরা যে মিসাইল ছাড়ি বা রকেট ছাড়ি, নাসা ছাড়ে, ইসরো ছাড়ে, বহুত ছাড়ে, প্রত্যেকে চোঁচা রকেট ছাড়ে। এই যে রকেট ছাড়া, রকেটের যে পিছন থেকে যে ধোঁয়া বেরায়, এটাকে আমরা কি বলি, রকেটের যে স্মোক, যেটা রকেট ফুয়েল যখন উড়ে যায়, ফুয়েল বুঝি, রকেট ফুয়েল। জেনারেলি কি হয়, জেনারেলি এটা হয় লিকুইড হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন হয় কম, বাট লিকুইড হাইড্রোজেনকে বেশি ব্যবহার করে, ইনফ্লেমেবল। পরে এসব বুঝবে, বেশি বুঝে লাভ নাই, আমি একটু বাবু সোজা ভাষায় কথা বলি, হ্যাঁ, যাতে সবাই বুঝতে পারে। লিকুইড হাইড্রোজেন হয়, তো তার মেল্টিং এ এখান থেকে অক্সিজেন তৈরি,
যেটা আমাদের ক্ষেত্রে ক্ষতিকারক হয়। তার মানে ভদ্রলোক ওজন খুব ভালো বন্ধু, কিন্তু বাবু নিচে থাকলে ক্ষতি করবে আর উপরে থাকলে আমাদের সাহায্য করবে। বোঝা গেল না গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার হলো? তাহলে আমরা মোটামুটি আজকে অ্যাটমসফিয়ারের এগুলো সম্পর্কে আলোচনা করলাম, হ্যাবিটেট নিচ গুলো সম্পর্কে ডিসকাস করলাম। তাহলে আমরা নেক্সট পরের দিন আলোচনা করব বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে। বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর আছে সেই স্তরগুলো সম্পর্কে আলোচনা করব, এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব আমাদের যে আর দুটো মণ্ডল, বায়ুমণ্ডল সম্পর্কে একটু, ঠিক আছে, জীব মণ্ডল সম্পর্কে একটু। কিন্তু তার আগে আমরা আলোচনা করব প্রথমেই, সেটা হচ্ছে সয়েল প্রোফাইল, মানে আমাদের যে বিভিন্ন ধরনের মৃত্তিকা হয়, অ্যালুভিয়াল মৃত্তিকা, এবং সেখানে কি ধরনের ফসল হয়, সেই সয়েল প্রোফাইলটা আমরা আলোচনা করবো। এটা আমাদের আগে জেনে নিতে হবে শিলামণ্ডলে, এটা আমরা আগে আলোচনা করব সয়েল প্রোফাইল, তারপর আমরা বায়ুমণ্ডলের স্তর আলোচনা করব, আর বায়ুমণ্ডলটা আবার জীবমণ্ডলটা রিমেনিং থাকবে, কারণ জীবমণ্ডলটা অনেক বড় হিসেবে আছে। বোঝা গেল প্রত্যেকে? স্যার